আসসালামু আলাইকুম সবাইকে। আমি সবুজ হাসান, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা ভেক্টর অধ্যায়ের নোট রিভিউ করব এবং ভেক্টর অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা ভেক্টর অধ্যায়ের এমসিকিউগুলো প্র্যাকটিস করব। চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। দেখো এখানে ভেক্টর ভেক্টর রাশিটি ভেক্টর অধ্যায়টি পড়তে গেলে আমাদের প্রথমে যে দুটো টার্ম আসে সেটা হচ্ছে রাশি, এবং রাশি হচ্ছে কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা কি স্কেলার রাশি। তো প্রথমে আমরা জানবো রাশি কি। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই কি রাশি, এবং রাশিসমূহকে দুই ভাগে ভাগ করা যায়, একটা কি ভেক্টর রাশি আর একটা কি স্কেলার রাশি। তো ধরো আমি পড়ানোর ক্ষেত্রে সাধারণত স্টুডেন্টদেরকে এইভাবে বলে থাকি যে ধরো একটা পাত্রের মধ্যে যদি দুইটা বল থাকে, একটা লাল বল আর একটা যদি হয় কালো বল। ধরো তুমি আগে থেকে জানতেছো যে ওর ভিতরে একটা লাল বল আছে, তার মানে কি বাকি বলটা কি? অবশ্যই কালো, অবশ্যই কি কালো। এই জন্য ধরো রাশি হচ্ছে তোমার কত প্রকার বলছি? দুই প্রকার, একটা ভেক্টর রাশি আর একটা কি স্কেলার রাশি। তো আমরা যদি ভেক্টর রাশি কোনগুলো সেগুলো যদি জানতে পারি, তার মানে আর বাকি যেগুলো ভেক্টর না সেগুলো কি স্কেলার রাশি। দ্যাটস ওয়াই আমরা এখানে ভেক্টর রাশিগুলো মুখস্থ করব। তো ভেক্টর রাশিগুলো মুখস্থ করার জন্য আমি একটা এখানে ছন্দ দিয়েছি, তোমরা এই ছন্দটা দিয়ে মনে রাখতে পারো, অথবা যে যেটা দিয়ে মনে রাখছো সেটাই দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, দেখো আমি এখানে ছন্দটা দিয়েছি এইভাবে যে ভবে সব প্রিয়তম ভাসে টুনির প্রেমে। এখানে তোমরা টুনিটা অ্যাড করে নিবা। তাহলে ভবে আর কি আর একবার বলে দিই, দেখো যে ভবে সব প্রিয়তম ভাসে টুনির প্রেমে। ঠিক আছে, ভবে এখানে ভতে কি ভরবেগ, বতে হচ্ছে বেগ, তুনতে সতে স্মরণ, বতে বল, এই পরে ফেলা প্রতে হচ্ছে এখানে প্রাবল্য, ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, ভাষাতে ভ্রামক, দন্তে সতে হচ্ছে শান্ততার গুণাঙ্ক, পতে এখানে পৃষ্ঠটান, এবং মতে কি মহাকর্ষীয় বল। এবং এখান থেকে তোমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যে জড়তার ভ্রামক ব্যতীত সকল ধরনের প্রাবল্য ভ্রামক কি ভেক্টর রাশি। তার মানে কি শুধুমাত্র জড়তার যে ভ্রামক আছে এইটা হচ্ছে কি স্কেলার রাশি, এবং এইটা ব্যতীত যত ধরনের ভ্রামকই থাক না কেন সবগুলো কি হবে? ভেক্টর রাশি হবে। ঠিক আছে, চলো সামনের দিকে আগাই আমরা। দেন দেন এই অধ্যায়টি পড়তে গেলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে বলের সামান্তরিক সূত্র। ধরো এইটা যদি একটা কোনো সামান্তরিক হয়, সেক্ষেত্রে সামান্তরিকের একটি বাহু যদি এখানে পি হয় এবং আরেকটি বাহু যদি এখানে কিউ হয়, এবং লব্ধির সাথে যে কোণ উৎপন্ন করে সেটা কি থিটা, এবং দুইটা বলের দুইটা ভেক্টরের মাঝে যে কোণটা উৎপন্ন হয় সেটা কি আলফা, এবং এখানে আর হচ্ছে কি লব্ধি। বলের সামুদ্রিক সূত্রটা কি? এখানে এখানে আমরা জানি আর সমান কি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কজ আলফা। এবং এখান থেকে আমরা আরও যে টার্মগুলো পাই সেগুলো হচ্ছে, যদি আলফা এর মান যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ কি দুটা ভেক্টর যদি একই দিকে যায় সেক্ষেত্রে কি হয়? আর ম্যাক্স হয়, এবং তখন আর ম্যাক্স বলতে কি বোঝায়? দুটা ভেক্টরের সমষ্টি। এখান থেকে কোশ্চেন আসবে 100%। ঠিক আছে, এই জন্য তোমরা এখানে ভালো করে দেখবা। তাহলে দেখো যে এইটা হচ্ছে কি লব্ধির মেইন সূত্র, কিন্তু কি হয় যদি আলফা সমান 0 ডিগ্রি হয় তখন কি হবে? লব্ধির মানটা সর্বোচ্চ হবে। অর্থাৎ কি লব্ধির মান সর্বোচ্চ বলতে কি বোঝানো হয়? যোগফলের সমান। এবং লব্ধিটা কখন সর্বোচ্চ হবে? ভেক্টর দ্বয় যখন কি হবে? একই দিক যাবে। তার মানে এখান থেকে তোমাদেরকে তিনটা কথা মনে রাখতে হচ্ছে। প্রশ্ন হতে পারে এরকম যে আর ম্যাক্স কি? আর ম্যাক্স যদি বলে তাহলে কি হবে? ভেক্টর দ্বয় যোগফল। এবং কখন আর ম্যাক্স হবে? যখন ভেক্টর দ্বয় একই দিকে যাবে এবং কোণ কত হলে? আলফা সমান 0 ডিগ্রি হলে। ঠিক আছে, দেন পরেরটা ওই একইভাবে যে কখন লব্ধির মান মিনিমাম হবে বা সর্বনিম্ন হবে। আলফার মান কি? যখন 180 ডিগ্রি হবে, অর্থাৎ লব্ধির মিনিমাম ভ্যালু বলতে কি বোঝানো হয় এইখানে? যে তাদের বিয়োগফলের সমান। আর এই চিহ্নটাকে বলা হয় অল্টারনেট। এখানে অল্টারনেট বলতে বোঝানো হয় পি এবং কিউ এর মধ্যে যে মানটা বড় সেটা হবে আগে, এবং যেটা ছোট সেটা হবে কি পরে। এবং এইখানে ভেক্টর দুটি কীভাবে থাকবে? ভেক্টর দুটি অবশ্যই বিপরীত দিকে থাকবে, তখন কি হবে? লব্ধির সর্বনিম্ন মান হবে। আশা করি বুঝতে পারছো। পরের একটা টার্ম হচ্ছে কি আলফা সমান যদি 90 ডিগ্রি হয় তখন লব্ধি সমান হবে কি? লব্ধি আর সমান পি স্কোয়ার প্লাস রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবং এখানে আরেকটা দেখো, যদি পি সমান কিউ হয় সেক্ষেত্রে লব্ধি আর সমান হয় 2p cos আলফা ভাগ 2, এবং থিটার মানটা কি হয়? আলফা ভাগ 2। এবং দেখো এইটা ছিল লব্ধির সামান্তরিক সূত্র। এবং লব্ধির দিকে সূত্র এখানে কোনটা দেখো? ট্যান থিটার সমান কি? আমরা শিখছিলাম, কিন্তু এটা এভাবে মনে রাখবা যে যে সামান্তরিকটা থাকবে এইখানে যার সাথে কোণ উৎপন্ন করবে। এখানে কোথায় কোণ উৎপন্ন করছে? থিটার সাথে। অর্থাৎ কি লব্ধি দিয়ে কোণ উৎপন্ন করছে, থিটা কোণটা পির সাথে কোণ উৎপন্ন করছে। এখান থেকে আমরা মনে রাখবো এভাবে যে যার সাথে কোণ উৎপন্ন করবে সে মুক্ত থাকবে। অর্থাৎ কি এই যে এখানে কি পি মুক্ত অবস্থায় আছে, এবং কিউ এর সাথে কি আছে? কিউ সাইন আলফা এবং কিউ কজ আলফা আছে। দ্যাটস আমরা এইভাবে মনে রাখবো যে যার সাথে কোণ উৎপন্ন করবে সেটা কি মুক্ত থাকবে, এবং যার সাথে কোণ উৎপন্ন করবে না তার সাথে কি সাইন আলফা এবং কজ আলফা থাকবে। এই ক্ষেত্রে কি হবে? কিউ সাইন আলফা উপরে যাবে এবং কিউ কজ আলফা
নিচে আসবে, ঠিক আছে। এবং তারপরে দেখো যদি থিটা সমান 90 ডিগ্রি হলে তখন লব্ধি হয় কি, লব্ধি রুট ওভার কি বড় স্কোয়ার বিয়োগ ছোট স্কোয়ার, এটা হবে। এটা তোমাদেরকে মুখস্থ করে দিতে হবে, কারণ এখান থেকে বারবার এমসিকিউ আসে, ঠিক আছে। এবং এখান থেকে যদি তোমার আলফার মানটা বের করতে বলে সেই ক্ষেত্রে আমরা শর্টকাটে এভাবে মনে রাখবো যে মাইনাস ছোটো ভাগ বড়। চলো আমরা সামনের দিকে আগাই। দেন যদি কখনো প্রশ্নের ভিতরে এইভাবে থাকে যে থিটা সমান যদি 90 ডিগ্রি হলে ভাষা দেওয়া থাকবে কীভাবে, যে লম্বভাবে আড়াআড়িভাবে ঠিক বিপরীত দিকে বা স্বল্প দূরত্বের কথা বলা থাকবে, এবং ভারসাম্য, লব্ধি, সাম্য, প্রতিক্রিয়া, বাধাদানকারী বল, সবগুলো এই ভাষাগুলো দ্বারা কি, এই ভাষাগুলো দ্বারা সব কিছু দ্বারাই তোমার লব্ধিকে নির্দেশ করে, ঠিক আছে। পরে এইখানে আমরা কিছু শর্টকাট শিখবো। প্রথম শর্টকাট হচ্ছে, দেখো এখানে যে 120 ডিগ্রি স্পেশাল, এইটার মানে হচ্ছে কি তোমার এই যে এখান থেকে একটা এমসিকিউ প্রতিবারই আসে এবং প্রত্যেকবারই আসবে, আগেও আসতো এবং ভবিষ্যতেও এটা থেকে আসবে। 120 ডিগ্রি স্পেশাল বলতে এখানে কি বোঝানো হয়, ধরো তোমাকে কোশ্চেন করলো এরকম যে দুটি সমান ভেক্টরের লব্ধি একটি দুটি সমান ভেক্টরের লব্ধি সমান ভেক্টরের সমান হলে মধ্যবর্তী কোণ কত, সেক্ষেত্রে অ্যান্সার হবে কত, 120 ডিগ্রি। এটা ঠাডা মুখস্থ করে নিবা, ঠিক আছে। দেন দেখো যদি ওই কোশ্চেনটা কিন্তু আরেকভাবে দিতে পারে যে দুটি ভেক্টর সমান হলে এবং আলফা সমান 120 ডিগ্রি হলে লব্ধি কত, লব্ধি কী হবে, ওই ভেক্টরই সমান হবে, অর্থাৎ কি আর সমান পি সমান কিউ, অর্থাৎ কি লব্ধিটা যে কোনো ভেক্টরের সমান হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে আরেকটা শর্টকাট আছে, সেটা কি, যদি দুটি ভেক্টর সমান হয় এবং মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, লব্ধির মান কত, এখানে লব্ধির মান হবে এইটা যে √2 এর গুণ হবে, অর্থাৎ কি তোমার এখানে লব্ধির মানটা হবে √2 যে কোনো একটি ভেক্টর, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু আরেকভাবে দিতে পারে যে দুটি ভেক্টর যদি দুটি ভেক্টর যদি সমান হয় এবং লব্ধি যদি √2 এর গুণ হয়, তাহলে আলফা কত, সেক্ষেত্রে আলফা কী হবে, 90 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তারপরে ধরো এইখানে ছাতা এবং বৃষ্টি অঙ্কগুলো আসে, এখান থেকে বৃষ্টি ও ছাতার অঙ্ক। উলম্বর সাথে ছাতা ধরলে কোন কী হবে, কোন থিটা সমান হবে কি ব্যক্তিভাগ বৃষ্টি। এটা তুমি সরাসরি শর্টকাট মনে রাখবা, এভাবে তুমি মনে রাখতে পারো যে ব্যক্তির উপরে বৃষ্টি ছড়িয়ে দিলাম, এভাবে তুমি মনে রাখতে পারো। অর্থাৎ কি, যখন উলম্বের সাথে কোণ দেওয়া থাকবে তখন কি হবে, থিটা সমান tan ইনভার্স ব্যক্তিভাগ বৃষ্টি, ঠিক আছে। আর যদি আনুভূমিকের সাথে কোণ ছাতা ধরার কোণ বলে, সেক্ষেত্রে কী হবে, জাস্ট খালি এটা উল্টে যাবে। তারপরে ধরো লন রোলার ক্ষেত্রে এখানে কিছুই না। দেখো লন রোলার ক্ষেত্রে আমরা জানি কি যে যখন তুমি টানবা তখন কি হবে, যে ডাব্লুটা থাকবে সেখানে কি ডাব্লু থেকে কি সাইন থিটাটা বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ কি আমরা জানি যে লন রোলার ঠেলা অপেক্ষা কি টানা সহজ, অর্থাৎ কি ঠেলার সময় সাইন থিটা যোগ হয় এবং টানার সময় সাইন থিটা কী হয়, বিয়োগ হয়, ঠিক আছে। এই দেখো এখানে যে লন রোলার ঠেলার ক্ষেত্রে ওজন হবে কি ডাব্লু প্লাস সাইন থিটা, এবং যখন তুমি কি করবা টানবা তখন কি হবে ডাব্লু বিয়োগ সাইন থিটা। আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তী দেখো এখানে আমি কিছু টার্ম লিখে রাখছি আগে থেকেই, যে স্কেলার গুণন এবং ভেক্টর গুণনের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো আমি পড়ানোর ক্ষেত্রে জাস্ট এইভাবে মনে রাখি যে স্কেলার গুণনের ক্ষেত্রে কী হয়, মিল, অর্থাৎ কি আই ডট যখন আই করবা বা জে ডট জে কে ডট কে, সেই সময় কী হবে 1 হবে, এবং অমিল যখন হবে তখন কী হবে 0 হবে। বাট ভেক্টর গুণনের ক্ষেত্রে পৃথক, যখন মিল হবে তখন কী হবে 0 হবে, এবং যখন পৃথক হবে যেটা থাকবে তার বিপরীতটা, যেমন কি এখানে আই ক্রস জে আছে, তাহলে নাই কোনটা কে, তাহলে কে হবে। যখন ক্রমান্বয় অনুসারে হবে তখন কে হবে, আর যখন ক্রমান্বয় অনুসারে হবে না তখন কি হবে, যার সামনে একটা মাইনাস আসবে। যেমন দেখো এখানে আই ক্রস জে আমরা জানি কি ক্রমান্বয় অনুসারে হয়েছে, তারপরে কি কে, দেখো এটা হলো, তারপর জে কে, তারপরে কি আই, অর্থাৎ কি ক্রমান্বয় অনুসারে আসলে দেখা যায় একটা সার্কেল অনুসারে, কেমন এইরকম বৃত্তাকার আকারে যদি হয়, এই দিক এরকম ক্রমান্বয় অনুসারে যদি হয় তাহলে কি মাইনাস হবে না, আর যদি ক্রমান্বয় অনুসারে না হয় সেক্ষেত্রে কি মাইনাস হবে। যেমন এখানে দেখো জে ক্রস আই, আমরা জানি কি জের পরে কে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি আছে আই আছে, দ্যাটস ওয়াই এখানে কি হলো মাইনাস হলো। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এখানে আরও দুটো টার্ম আছে, যে ডট গুণফলের মান সমান যদি ক্রস গুণফল হয় সেক্ষেত্রে আলফার মান কত হবে, π/4 বা 45 ডিগ্রি। এটা তুমি কী করবে, ঠাডা মুখস্থ করে নিবা, কারণ এখান থেকে একটা কোশ্চেন আসবে 100-এর মধ্যে 100, ঠিক আছে। তারপরে দেখো যদি যোগ ফলের মান এবং বিয়োগ ফলের মান সমান হয় সেক্ষেত্রে আলফার মান কত হয়, আলফার মান হচ্ছে π/2 বা 90 ডিগ্রি। এগুলো হচ্ছে ঠাডা মুখস্থ, এখান থেকে কোশ্চেন আসবেই।
পরবর্তীতে দেখো এইখানে আছে ভেক্টরের যোগের সূত্র। দেখো এইখান থেকে কোশ্চেন হয় যে এভাবে কোশ্চেন হতে পারে যে নিচে কোনটি ভেক্টরের যোগের সূত্র নয় বা নিচে কোনটি সামুদ্রিক সূত্র, ঠিক আছে। তো এখানে আমরা যে উদাহরণগুলো দেখবো সেগুলো হচ্ছে কি ভেক্টরের যোগের সূত্র, ঠিক আছে। দেখো এইটা মনে রাখার একটা ট্রিক আছে যে আমরা এভাবে মনে রাখবো যে তৃষা বহু সময় উপাসনায় যোগ দেয়। এখান থেকে মানে যে সূত্র যেগুলো আছে এগুলো কি ভেক্টরের যোগের সূত্র। তৃষাতে কি ত্রিভুজ সূত্র, দন্তস্বতে সামুদ্রিক সূত্র, বহুতে হচ্ছে বহুভুজ সূত্র, সময়তে সাধারণ সূত্র, উপাসনাতে উপাংশ সূত্র, আর যোগ দেয়তে কিছু নাই, ঠিক আছে। তার মানে কি এগুলো হচ্ছে কি ভেক্টরের যোগের সূত্র, এগুলো কি ভেক্টরের যোগের সূত্র, ঠিক আছে। এখান থেকে কিন্তু কোশ্চেন এইভাবেও হইতে পারে যে নিচে কোনটি ভেক্টরের যোগের সূত্র নয়, তখন কি তার মানে এইগুলো ছাড়া বাকি যেটা থাকবে সেটাই কি ভেক্টরের যোগের সূত্র নয়। আশা করি বুঝতে পারছো। দেন দেখো আর একটা টাইপ এখান থেকে কোশ্চেন হইতে পারে, ধরো তুমি কোনো একটা এমসিকিউর ভিতরে ডট গুণফল দেওয়া আছে এবং ক্রস গুণফল দেওয়া আছে, সেই ক্ষেত্রে যদি মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে ট্যান থিটার সমান সূত্র হবে কি যে ক্রস গুণফল ডিভাইডেড ডট গুণফল, অর্থাৎ কি থিটার সমান আমরা কি লিখতে পারবো ট্যান ইনভার্স ক্রস গুণফল ডিভাইডেড ডট গুণফল, ঠিক আছে। এটা করলেই সরাসরি হয়ে যাবে। তারপরে ধরো আর একটা শর্টকাট এইখানে আছে, দেখো ধরো কোনো একটা এমসিকিউর ভিতরে তোমার লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করি যে আর ম্যাক্স হোল স্কোয়ার প্লাস আর মিনিমাম হোল স্কোয়ার সমান 2r², এই সূত্রটা ব্যবহার করে থাকি। কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে যে সেটা হচ্ছে তোমার থিটার মান কত হতে হবে 90 ডিগ্রি হতে হবে। যেমন এখানে দেখো দুটি বলের লব্ধির সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান যথাক্রমে, অর্থাৎ কি আর ম্যাক্স দেওয়া হচ্ছে 7 এবং আর মিনিমাম কত দেওয়া হচ্ছে এখানে 1, এবং কোনো একটি বিন্দুতে বল দুটি 90 ডিগ্রি কোনো ক্রিয়া করে লব্ধি বল কত হবে, অর্থাৎ কি এখান থেকে আমাদেরকে আর এর মানটা বের করতে বলা হয়েছে। আমরা এখানে বসাই দিলে আমরা এমনি সহজেই আর এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। তারপরে দেখো এখানে দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত, যে এই ক্ষেত্রে কীভাবে মানে দুটো ভেক্টর যদি থাকে সেই দুটো ভেক্টর কখন সমান্তরাল হবে, আমরা খুব সহজেই জানি যে ক্রস গুণফল শূন্য হলে কী হয় ভেক্টর দ্বয় সমান্তরাল হয়, এবং সূত্রটা কী হয় a1/a2 b1/b2 সমান c1/c2। এখানে আমরা ম্যাথের সূত্র আকারে লিখে রাখছি, বাট এখানে কী হবে a1/a2 b1/b2 c1/c2, এটা হচ্ছে তোমার কি সূত্র, ঠিক আছে। তারপরে দেখো দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি আমরা জানি কি ডট গুণফল শূন্য হলে কী হয় ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়, এবং চিত্রটা হয় কেমন এরকম, ঠিক আছে। এবং সূত্র হয় কি a1a2 প্লাস b1b2 সমান 0 হয়, ঠিক আছে। তারপরে এইখানে দেখো যে আমরা জানি এফ cos থিটা নৌকাকে সামনের দিকে নিয়ে যায়, এবং এফ cos থিটা রন্ধ্ররাকে সামনের দিকে নিয়ে যায়, এবং এফ সাইন থিটা বল সাইকেলকে সামনের দিকে নিয়ে যায়। এখান থেকে কিন্তু এইটা আসার মতো, ঠিক আছে। তারপরে দেখো নদী নৌকার অঙ্ক, দেখো এইগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলবো এটা না, কিন্তু এখান থেকে আসে না, বাট মাঝে মাঝে দিতে পারে, ঠিক আছে। বাট আমরা দেখে রাখবো। দেখুন নদী পারের সময়, অর্থাৎ কি যখন কোনো ধরনের শর্ত দেওয়া থাকবে না তখন তুমি সরাসরি সূত্র লিখবে টি সমান ডি ভাগ সাইন আলফা, ঠিক আছে। আর যদি বলে শুধু যদি শর্ত দেওয়া থাকে এটা কিন্তু হবে না। যদি শর্ত দেওয়া থাকে এমন যে সর্বনিম্ন সময়ে নদী পারের সময়, কখন সর্বনিম্ন সময়ে নদী পারের সময়, ঠিক আছে। যখন এমন থাকবে তখন কি করবা টি সমান সরাসরি সূত্র লিখবে কি ডি ভাগ বি, ঠিক আছে। এটা কখন যখন সর্বনিম্ন সময় বলবে, এখানে তোমাকে প্রশ্নটা ভালোভাবে দেখতে হবে। তারপর যদি কি হয় যদি সর্বনিম্ন দূরত্ব নদী পারের সময়ের কথা বলা হয় সেক্ষেত্রে হবে কি ডি ভাগ ডাব্লু, এবং এখানে ডাব্লু সমান মনে রাখতে হবে ডাব্লু সমান কি √v² বিয়োগ u², ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তীতে দেখো এখানে যে স্কেলার ও ভেক্টর গুণন, অর্থাৎ কি স্কেলার গুণফলের সূত্র হচ্ছে আমরা জানি কি দুটি ভেক্টরের ডট গুণফল এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা, এবং এ ভেক্টর এবং যদি ক্রস গুণফলের সময় কী হয় এ ভেক্টর ক্রস বি সমান কি এ বি সাইন থিটা, ঠিক আছে। এটা হচ্ছে কি মেইন সূত্র, এটা আমরা জাস্ট খালি মনে রাখবো, এবং পরবর্তী ক্লাসে আমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করব তখন আমরা বুঝতে পারবো যে এই সূত্রগুলো কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেন পরে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি আমরা জানি যে দুটা ভেক্টরের ক্রস গুণফলেরকে হাফ দ্বারা ভাগ, অর্থাৎ কি হাফ করলেই হেঁটে কী হয়ে যাবে ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে, অর্থাৎ কি হাফ অফ পি ক্রস কিউ মডুলাস, ঠিক আছে। তারপরে দেখো সামুদ্রিকের ক্ষেত্রফল, আমরা জানি যে সামুদ্রিকের ক্ষেত্রফলের দুইটা সূত্র আছে, একটা কি যখন বাহু বলা থাকবে তখন, আর একটা যদি কর্ণ বলা থাকে তখন। যদি বাহু নির্দেশ করে তখন কি হবে শুধু দুইটার ক্রস গুণফলের মান হবে, যখন কর্ণ বলা হবে তখন কি হবে শেষ তাকে কি হাফ করতে হবে, ঠিক আছে। তারপর দেখো ডট গুণফল শূন্য হলে ভেক্টরদের পরস্পর লম্ব হয়, আমরা আগেও পড়েছি। তারপর ক্রস গুণফল শূন্য হলে কী হয় ভেক্টরদের সমান্তরাল হয়, এটা আমরা আগে পড়েছি। তারপরে দেখো
তারপর এইখানে কিছু ডট গুণফল এবং ক্রস গুণফলের শর্তসমূহ দেওয়া আছে, যেমন ডট গুণফল বন্টন এবং বিনিময় সূত্র উভয় মেনে চলে এবং কোসাইন সূত্র মেনে চলে। আর ক্রস গুণফল কী করে, বন্টন সূত্র মেনে চললেও কিন্তু বিনিময় সূত্র মেনে চলে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। এবং এরা ক্রস গুণফলে কোন সূত্র মেনে চলে, সাইন সূত্র মেনে চলে। এটা আমরা কিন্তু প্রথমেই দেখছিলাম উপরের দিকে যে এ ভেক্টর ডট বি বি সমান এ বি কস থিটা, অর্থাৎ কি ডট গুণফল কি কোসাইনের সূত্র মেনে চলে এবং ক্রস গুণফল কী করে, সাইনের সূত্র মেনে চলে। ঠিক আছে। তারপরে দেখো, ধরো তুমি দুটা ভেক্টর রাশির গুণন, অর্থাৎ কি একটা স্কেলার ভেক্টর প্লাস যদি স্কেলার প্লাস ভেক্টর যদি তুমি কী করো, যোগ করো, তাহলে তুমি কী পাবো, ভেক্টর রাশি পাবা। যদি তুমি ভেক্টর প্লাস ভেক্টর রাশি ডট গুণফল করলে কী পাওয়া যায়, স্কেলার রাশি পাওয়া যায়। এবং ভেক্টর প্লাস ভেক্টর যদি ক্রস গুণফল করা হয় তাহলে কী পাওয়া যায়, ভেক্টর রাশি পাওয়া যায়। এখান থেকে কিন্তু কোশ্চেন হইতে পারে। পরবর্তীতে দেখো এখানে দুটো টার্ম আছে। এইখানে একটা হচ্ছে কি, এখানে যে ভেক্টর রাশি যোজনের সূত্র, আর একটা কি ভেক্টর রাশি বিভাজনের সূত্র। দেখো বইয়ের মধ্যে কিন্তু অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তুমি চাইলে সবগুলো মনে রাখতে পারবে না কখনোই। দ্যাটস ওয়াই আমি যে ট্রিকটা বলবো সেই ট্রিকটা তোমরা ফলো করবো অবশ্যই। দেখো আমি প্রথমেই বলছি কিন্তু এই দুইটা বলের উদাহরণ দিয়ে বলছিলাম এখানে দেখো দুটো টার্ম আছে, একটা কি ভেক্টর রাশি যোজনের উদাহরণ আর একটা কি ভেক্টর রাশি বিভাজনের উদাহরণ। দ্যাটস ওয়াই আমরা যদি ভেক্টর রাশি যোজনেরগুলো যদি মনে রাখতে পারি, তার মানে বাকি যেগুলো আছে সবগুলো কি বিভাজনের উদাহরণ। এবং ভেক্টর রাশি যোজনের উদাহরণগুলো আমি একটা ট্রিক দ্বারা মনে রাখি এবং তোমরাও চাইলে এটা দ্বারা মনে রাখতে পারো। সেটা কি, যে ধরো তুমি বগুড়া থেকে তুমি ঢাকায় যাচ্ছ, এমন সময় তুমি যমুনা সেতুর উপরে তুমি আসো, অর্থাৎ বর্তমান সময় যেটা নাম দেওয়া হচ্ছে কি বঙ্গবন্ধু সেতু। ধরো তুমি এই সেতুর উপরে আসো, তখন তুমি বাইরের জানালা দিয়ে তাকাইছো, তুমি দেখতে পাচ্ছ যে একটা নৌকা তার স্বাভাবিক গতিতে যাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ তখন আকাশে কি বৃষ্টি হচ্ছে ধরো, এবং সেই সময় তুমি একটা পাখিকে দেখতে পেলা। তুমি এই সিনটা জাস্ট খালি কল্পনা করবা এবং এটা মনে রাখবা। তুমি কি দেখতে পাচ্ছ তাহলে, যে চলন্ত গাড়ি হতে বৃষ্টির সময় নৌকার গতি ও পাখির উড্ডয়ন দেখলাম। কখন, আমি যেটা বলছি, যে গল্পটা বললাম, জাস্ট খালি এইটা কল্পনা করবা আর এটা মনে রাখবা। সেটা কি, যে চলন্ত গাড়ি হতে বৃষ্টির সময় নৌকার গতি ও পাখির উড্ডয়ন দেখলাম। ঠিক আছে। তার মানে কি, যে চলন্ত গাড়িতে বৃষ্টির পতন, তারপর নৌকার গতি এবং পাখির উড্ডয়ন, এগুলো হচ্ছে কি ভেক্টর রাশি যোজনের উদাহরণ। এবং আল্লাহর দুনিয়ার বাকি যতগুলো আছে সবগুলো কি ভেক্টর বিভাজনের উদাহরণ। আশা করি বুঝতে পারছো। তার মানে কি, ভেক্টর রাশি যোজনের উদাহরণ কোনগুলো, নৌকার গতি, চলন্ত গাড়িতে বৃষ্টির পতন, পাখির উড্ডয়ন। ঠিক আছে। তারপরে দেখো ভেক্টরের গুণন সংক্রান্ত, অর্থাৎ কি এখানে দুটো টার্ম আসে, একটা হচ্ছে অভিক্ষেপ আর একটা হচ্ছে কি উপাংশ। আমরা জানি যে অভিক্ষেপকে দুটো নাম দ্বারা প্রকাশ করে, একটা হচ্ছে অভিক্ষেপ আর একটা কি ছায়া, অভিক্ষেপ বা ছায়া। তো এই ক্ষেত্রে কী হবে, যে যদি বলে এরকম যে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, আমি এভাবে মনে রাখি, তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো, যে যার অভিক্ষেপ তার cos থিটা। যেমন এখানে বলা হয়েছে কি এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, তার মানে কি বি এর লম্ব অভিক্ষেপ মানে বি cos থিটা। আর উপরে সবসময় দুটো ডট গুণফল হবে এবং বাকি যেটা থাকবে তার মডুলাস কি নিচে, অর্থাৎ কি এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ কী হবে, বি cos থিটার সমান দুটো ভেক্টর ডট গুণফল ডিভাইডেড এ মডুলাস। ঠিক আছে। নিচেটা ওরকম যে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার cos থিটা, এবং উপরে কি সবসময় ডট গুণফল আর নিচে বাকি যেটা থাকবে সেটা কি নিচে। ঠিক আছে, এইটা। এবং উপাংশের সময় কি হয়, উপাংশের সময় জাস্ট খালি একটা এখানে একক ভেক্টর যুক্ত হয়। যেমন কি ধরো এখানে যদি একটা একক ভেক্টর যুক্ত হয়, আমরা জানি কি একক ভেক্টর মানে কি ওই ভেক্টর ভাগ ওই ভেক্টরের মান। তার মানে কি এখানে যদি এ এর একটা একক ভেক্টর হয়, সেই ক্ষেত্রে ওই ভেক্টর ভাগ ওই ভেক্টরের মান এখানে, তাহলে কি এসটা একটা এ আসতেছে। দ্যাটস ওয়াই এখানে দুটো যোগ হয়ে গুণ হয় কী হবে, হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবেই। আর এখানে এ বরাবর বি এর উপাংশ বলতে কী বলতো না, বি cos থিটার সমান ওই যেটা ছিল কি ওইটা আর একটা কি একক ভেক্টর যোগ হবে, এবং একক ভেক্টরটাই চিহ্ন উপরে যেটা থাকলো এবং বাকি যেটা নিচে আছে সেটা গুণ করে এসে এখানে কি হলো, হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে। দেন পরবর্তীতে দেখো এখানে পরের টাইপটা দেখো, এখানে যদি একটা ভেক্টর এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হলে এবং এ ভেক্টরের সাথে যদি এক্স ওয়াই জেড অক্ষে উৎপন্ন কোণ যথাক্রমে হবে, অর্থাৎ কি আমাদেরকে যে ভেক্টরটা দেওয়া আছে এর সাথে এক্স ওয়াই অক্ষের সাথে যে এক্স ওয়াই জেডের অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে তা নির্ণয় করতে বলছে। এই ক্ষেত্রে আমরা জানি কি যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টরের প্রথমে আমরা কি মান নির্ণয় করব, এবং যে অক্ষ বলবে সেই অক্ষের সাথে সাপেক্ষে আমরা বের করবো। যেমন কি থিটা যদি এক্স অক্ষের সাপেক্ষে বের করি আমরা, তখন থিটা ওয়ান সমান কী হবে, কজ ইনভার্স এক্সের অর্থাৎ কি আয়ের যে সহগ থাকবে সেটা কি এক্স অর্থাৎ কি এক্স ডিভাইডেড কি এই মডুলাস, এবং বাকিগুলো কি একইভাবে আমরা বের করব। ঠিক আছে। তারপরে দেখো এখানে
দুটো ভেক্টরের ক্রস গুণফল বলতে আসলে কি বোঝানো হয়? আমরা জানি কি আই জে কে, তারপরে কি এখানে এ এক্স এ ওয়াই এ জেড প্লাস তারপরে কি বি সহগুলো কি বি এক্স বি ওয়াই বি জেড এভাবে বসাতে হয়। তারপর কি একক ভেক্টর বলতে কি বোঝানো হয়? আমরা জানি একক ভেক্টর বলতে আসলে কি বোঝায়, যে একটা ভেক্টর থাকবে ওই ভেক্টর ভাগ ওই ভেক্টরের মানকে কি ওই ভেক্টরের মান, অর্থাৎ কি যে ভেক্টর দেওয়া থাকবে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটাই কি একক ভেক্টর। যেমন এখানে এ যদি একটা ভেক্টর হয়, ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই কি একক ভেক্টর। আশা করি বুঝতে পারছো। পরের অংশে দেখো এখানে আছে আসলে এই টাইপগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ নয়, এগুলো থেকে যা শুধু সিকিউ আসতে পারে, ঠিক আছে। তারপর আমরা দেখে রাখবো দুটি ভেক্টর, অর্থাৎ কি একটি ভেক্টর যদি পি হয় এবং আরেকটি ভেক্টর যদি কিউ হয়, যে তলে অবস্থিত তার লম্ব একক ভেক্টর কী হবে? এটা সমান প্লাস মাইনাস, অর্থাৎ কি ক্রস গুণফল ডিভাইডেড ক্রস গুণফলের মান। এবং যদি আরেকটা যদি কি পি ও কিউ যে তলে অবস্থিত সেই তলে একক ভেক্টর হয়, তাহলে কী হবে? প্লাস মাইনাস, অর্থাৎ কি যোগফল ডিভাইডেড যোগফলের মান, এটা হবে, ঠিক আছে। তারপরে দেখো ভেক্টরের বিভাজন সংক্রান্ত। দেখো আমরা জানি কি ভেক্টর হচ্ছে দুদিকে বিভাজিত হয়, একটা হচ্ছে আনুভূমিক বরাবর আর একটা হচ্ছে কি লম্ব বরাবর। এইভাবে তুমি মনে রাখতে পারো যে আনুভূমিক বরাবর হবে কি আর কস থিটা, এবং অনুভূমিক বরাবর কি হবে, আনুভূমিক বরাবর হবে কি আর কস থিটা, এবং উলম্ব বরাবর কি হবে আর সাইন থিটা। তুমি এইভাবে মনে রাখতে পারো যে কাছে কস দূরে সাইন, এবং এইটাও মনে রাখতে পারবো যার সাথে থিটা কোণ উৎপন্ন করবে সেটা কি হবে কস থিটার, বাকিটা কি হবে সাইন থিটা, ঠিক আছে। তারপর নিচে এই তিনটা সূত্র একটু ভালোভাবে দেখে নিবা। আমি এখানে দেখে একটা হচ্ছে কি গ্রেডিয়েন্টের সূত্রটা দেখে নিবা, তারপর ডাইভারজেন্স, তারপর এখানে কাল, এই তিনটা নিয়ে আমরা সামনের দিকে আলোচনা করব, ঠিক আছে। তারপর নিচে দেখো এখানে কাল দেওয়া আছে, কাল যদি শূন্য হয়, অর্থাৎ কি আমরা যে এইটাতে বললাম, অর্থাৎ কি কাল যদি ক্রস গুণফল যদি শূন্য হয় সেক্ষেত্রে কী হবে? ইরেশনাল, অর্থাৎ কি অঘূর্ণনশীল, ইরেশনাল বা অঘূর্ণনশীল সংরক্ষণশীল হবে। কখন হবে? যখন কাল শূন্য হবে। এবং কাল যদি শূন্য না হয়, অর্থাৎ কি এটার কি ক্রস গুণফল যদি শূন্য না হয় সেই ক্ষেত্রে কী হবে? অসংরক্ষণশীল, অর্থাৎ কি ঘূর্ণনশীল অসংরক্ষণশীল হবে, ঠিক আছে। এবং ডাইভারজেন্স যদি শূন্য হয় সেক্ষেত্রে কী হবে? সলিনয়েডাল ও চুয়াঙ্গা আকৃতি হবে, এটাও পড়তে হবে। পরবর্তীতে দেখো এখানে সামন্তরিকের যোগসূত্র, এগুলো দেখতে হবে না, এগুলো দেখতে হবে না। পরবর্তীতে দেখো এখানে আমরা যাব এখানে দেখো ডাইভারজেন্স সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, যেটা বলছিলাম যে আমরা পরবর্তীতে শিখব। দেখো ডাইভারজেন্স যদি ধনাত্মক হয়, কি হয়? যদি হয় ধনাত্মক হয় তাহলে কি চিত্রটা কেমন হবে? যে তোমার হচ্ছে কি প্রসারিত হচ্ছে। আর যখন ডাইভারজেন্সটা ধনাত্মক হবে, যখন এটা প্রসারিত হবে তখন কি হবে? আয়তনটা বৃদ্ধি পাবে, ঘনত্বটা কী হবে? হ্রাস হবে। দেখো আমি এই যে এইটাই এখানে অ্যারো চিহ্ন দেওয়া দেখেছি যে মান ধনাত্মক হলে, অর্থাৎ কি ডাইভারজেন্স যখন ধনাত্মক হবে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। এই যে আমরা যেটা চিত্রে দেখতে পাচ্ছি যে আয়তনটা বৃদ্ধি পাচ্ছে এবং ঘনত্বটা কী হবে? হ্রাস পাবে। অর্থাৎ কি আয়তন এবং ঘনত্ব হচ্ছে কি পরস্পর ব্যস্তানুপাতিক। যখন তোমার আয়তন বৃদ্ধি পাবে ঘনত্বটা কী হবে? হ্রাস পাবে। এবং যদি এটা ঋণাত্মক হয়, দেখো আমরা এখানে অ্যারো চিহ্ন দ্বারা বুঝাইছি, তার মানে কি তোমার আয়তনটা হ্রাস পাবে এবং ঘনত্বটা বৃদ্ধি পাবে। এবং ডাইভারজেন্স যদি ডট গুণফল যদি শূন্য হয়, অর্থাৎ কি আগত ফ্লাক্স এবং নির্গত ফ্লাক্স যদি সমান হয় সেই ক্ষেত্রে কী হবে? যদি ডট গুণফল শূন্য হয় সেক্ষেত্রে আগত ফ্লাক্স এবং নির্গত ফ্লাক্স কী হবে? সমান হবে, ঠিক আছে। তারপরে দেখো নিচে কিছু ডেফিনেশন দেওয়া আছে, এই ডেফিনেশনগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে। যেমন এখানে দেওয়া আছে সঠিক ভেক্টর, অর্থাৎ কি সঠিক ভেক্টর কি বা কাকে বলে? সঠিক ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য নয় তাকে কি বলা হয়? সঠিক ভেক্টর বলা হয়। তারপর কি বলছে দেখো শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য হয় তাকে কি বলা হয়? শূন্য ভেক্টর বলা হয়। শূন্য ভেক্টরের আরেকটা বিশেষ নাম আছে, সেইটা কি? নাল ভেক্টর। এবং এখান থেকে তোমাকে আরও একটা কথা মনে রাখতে হবে, সেইটা কি? এর কোনো দিক নাই, অর্থাৎ কি শূন্য ভেক্টরের কোনো দিক নাই, ঠিক আছে। এই যে এরকম নিচে আমি বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিচ্ছি এখানে যে শূন্য ভেক্টর বা নাল ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু একই, অর্থাৎ কি এর কোনো দিক নাই, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলতেছে, এখানে যে বিপ্রতীপ ভেক্টর, দুটি সমজাতীয় সমান্তরাল ভেক্টর একটি মান অপরটি বিপ্রতীপ হলে তাদেরকে বিপ্রতীপ ভেক্টর বলে। এখানে একটি ভেক্টর, অর্থাৎ কি ধরো তোমার কাছে একটা ভেক্টর এ আছে, ওই ভেক্টরকে তুমি জাস্ট 1/a করে দিলে সেটা কি হবে? বিপ্রতীপ ভেক্টর হবে, অর্থাৎ কি তাকে বিপরীত করে দিতে হবে, ঠিক আছে। যেমন এখানে একটি ভেক্টর যদি এ হলে এর বিপ্রতীপ ভেক্টর কী হবে? 1/a, যেটা আমি বললাম তোমাকে, ঠিক আছে। পরবর্তীতে দেখো এইখানে কিছু ভেক্টরের প্রয়োজনীয় শর্তসমূহ বলা আছে, এগুলো শর্ত থেকে অনেকগুলো এমসিকিউ পাবা তুমি। যেমন ভেক্টরের প্রয়োজনীয় শর্তসমূহ, যেমন কি দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। আমরা জানি কি ডট গুণফল শূন্য হলে দুটি ভেক্টর কী হবে?
লম্ব হবে এবং চিত্র হবে কেমন এরকম, এবং দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি, ক্রস গুণফল শূন্য হলে দুটি ভেক্টর সমান্তরাল হবে। তিনটি ভেক্টর সমতুল্য হওয়ার শর্ত হচ্ছে কি, যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণফলের সাথে অপরটির ডট গুণফল যদি শূন্য হয়, সেটি সমান যদি কী হয়, শূন্য হয়, সেক্ষেত্রে কী হবে, ভেক্টরটি সমতুল্য হবে। সলিনয়েডাল হওয়ার শর্ত কি আমরা আগেই বলছিলাম, যদি ডট গুণফল শূন্য হয় তাহলে সলিনয়েডাল হবে, এবং ক্রস গুণফল শূন্য হলে কী হবে, অঘূর্ণনশীল অর্থাৎ কি ইরেশনাল অর্থাৎ কি অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল হবে। এবং যদি ক্রস গুণফল শূন্য না হয় সেক্ষেত্রে কী হবে, ঘূর্ণনশীল ও অসংরক্ষণশীল হবে। ঠিক আছে, তারপরে দেখো কার্কের নতিমাত্রা, এখান থেকে তুমি এটা মনে রাখবে যে কার্কের নতিমাত্রা হচ্ছে কত, শূন্য। কি বলতেছে দেখো, কার্কের নতিমাত্রা বা কার্কের ডাইভারজেন্স শূন্য, অর্থাৎ কি যে এইখান থেকে এটা মনে রাখবা। ঠিক আছে, তারপরে দেখো এখানকার ভাষাটা তোমরা একটু পড়ে নেবে। এগুলো আসলে এই সূত্রগুলো আমি আসলে মনে রাখতে পারতাম না, যার কারণে আমি এই ভাষাটা এখানে ইউজ করছিলাম, বাট তোমরা এটা দেখে নিবা। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, বিনিময় সূত্র। বিনিময় সূত্র মানে কি, ধরো তোমাকে আমি একটা 20 টাকা নোট দিছি, তুমি কি করছো, আমি 20 টাকা দেওয়াতে তুমি আমাকে দুটো 10 টাকা নোট দিছো, অর্থাৎ কি আমি তোমাকে যে 20 টাকা দিয়েছি তুমি আমাকে কি করছো, ঠিক 20 টাকায় ফেরত দিছো, কিন্তু কি করছো তুমি, জাস্ট আমরা কি করছি, দুটা বিনিময় করছি। ঠিক আছে, তো বিনিময় সূত্রটা হচ্ছে কি এখানে এমন যে, ধরো a প্লাস বি আছে, এটাকে তুমি যদি কী লেখো, বি ভেক্টর প্লাস এ ভেক্টর করো, এটাই কি বিনিময় সূত্র। ঠিক আছে, তারপরে সংযোগ সূত্র। সংযোগ মানে কি, সংযুক্ত করা। ধরো এ প্লাস বি প্লাস সি আছে, এখানে তুমি এই দুটোকে যদি সংযোগ করো তাহলে যেটা বাদ থাকলো পরের বার কী করতে হবে, অপর দুটোকে সংযোগ করবা, তার মানে সংযোগ, এটা হচ্ছে কি সংযোগ সূত্র। ঠিক আছে, আর একটা কি বন্টন সূত্র। বন্টন মানে কি, বিভক্ত করা। ধরো এখানে কি আছে, এম ইন্টু এ প্লাস বি, তার মানে কি এমটা পরবর্তী থেকে কী হবে, বিভক্ত হবে। এটাই তাহলে কি বন্টন সূত্র। এই তিনটে সূত্র থেকে এমসিকিউ আসবে, এর জন্য এটা দেখে নিবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তীতে যাই। দেখো এইখানে আরও কিছু ডেফিনেশন আছে, এই ডেফিনেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, দ্যাটস আমি আমার নোটে অন্তর্ভুক্ত করছি। তো চলো আমরা এইগুলো দেখতে থাকি। এখানে আছে দেখো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি বা কাকে বলে, দেখো যে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান বোঝানোর জন্য যে ভেক্টর ব্যবহৃত হয় তাকে অবস্থান ভেক্টর বলে। ঠিক আছে, অর্থাৎ কি প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে ব্যাখ্যা করা হয় সেটি কি অবস্থান ভেক্টর। এবং এখানে আরও কিছু তোমাকে মনে রাখতে হবে যে অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। এটা কিন্তু আসবে এভাবে যে নিচের কোনটিকে ব্যাসার্ধ ভেক্টর বলে, কোনটাকে বলে, অবস্থান ভেক্টরকে কী বলা হয়, ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। এবং এখান থেকে তোমার আরেকটা কোশ্চেন আসতে পারে যে অবস্থান ভেক্টরের পরিবর্তন নির্ণয় করা হয় কার সাহায্যে, এটি কার সাহায্যে নির্ণয় করা হয়, সরণের মাধ্যমে। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো প্রয়োজনীয় আরও কিছু, এখান থেকে তোমরা কী হবে যে স্কেলার রাশি, আমরা জানি কি যার শুধু মান প্রকাশ করলে হয় সেটি কি স্কেলার রাশি, অর্থাৎ কি স্কেলার রাশির শুধুমাত্র মান আছে এবং ভেক্টর রাশি কী আছে, মান এবং দিক আছে। এবং আমরা এগুলো পড়ে আসছিলাম যে তোমার ডট গুণফল কী সূত্র মেনে চলে, ডট গুণফল বিনিময় এবং বন্টন উভয় সূত্র মেনে চলে এবং কোসাইন সূত্র মেনে চলে। এবং ক্রস গুণফল কী করে, ক্রস গুণফল শুধুমাত্র বন্টন সূত্র মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে না। এবং এখান থেকে দেখো আরও দুটো জিনিস মনে রাখতে হবে। এক, অভিক্ষেপ কি, অভিক্ষেপ হচ্ছে এক ধরনের স্কেলার রাশি এবং উপাংশ হচ্ছে কি এক ধরনের ভেক্টর রাশি। ঠিক আছে, তারপরে দেখো আমরা কিন্তু ওই সামনের দিকে বলেছিলাম যে আমরা ডাইভারজেন্স, কার্ল এবং গ্রেডিয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো আমরা এখানে আলোচনা করেছি। দেখো এখানে ডাইভারজেন্স, আসলে ডাইভারজেন্স বলতে এখানে কি বোঝানো হয় যে ডাইভারজেন্স মানে হচ্ছে কি ডট গুণফল বা স্কেলার গুণনীয় হলো কি ডাইভারজেন্স যদি শূন্য হলে ভেক্টরটি সলিনয়েডাল হবে এবং আকৃতি কেমন হবে, চুয়াঙ্গা আকৃতি। এটা কিন্তু আমরা পড়েছিলাম। ঠিক আছে, তারপর দেখো ডাইভারজেন্স একটি স্কেলার ফাংশন। এখান থেকে এই তিনটা কথা ইম্পর্টেন্ট। এক কি যে ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টরটি কেমন হবে, সলিনয়েডাল হবে এবং আকৃতি কেমন হবে, চুয়াঙ্গা আকৃতি হবে। এটা কিন্তু বারবার আসে পরীক্ষাতে। ঠিক আছে, আর ডাইভারজেন্স বলতেই আমরা কি বুঝি, ডটে ডাইভারজেন্স, ডটে ডট গুণ বা স্কেলার গুণনী হলো কি ডাইভারজেন্স, এবং ডাইভারজেন্স একটি স্কেলার ফাংশন। ঠিক আছে, তারপর দেখো এখানে কাল থেকে আমরা মনে রাখবো যে ক্রস গুণফল, আর ক্রস গুণফল শূন্য হলে কী হয়, ইরেশনাল অর্থাৎ কি অঘূর্ণনশীল সংরক্ষণশীল, এবং ক্রস গুণফল শূন্য না হলে কী হয়, ঘূর্ণনশীল সংরক্ষণশীল। কালকের দিক কেমন, লম্ব বরাবর। এই সবগুলো কথাই ইম্পর্টেন্ট, এগুলো আসবে 100%। তোমরা যখন এগুলো ক্লাসটা করবা তখন কী করবো, অবশ্যই নোটগুলো করে নিবা। ঠিক আছে, তারপর দেখো এখানে কী বলছে যে কালকের দিক কেমন হবে, লম্ব বরাবর, এবং কালকের নতিমাত্রা কী হবে, শূন্য। ভেক্টর অপেক্ষাকে কাল কী হবে, অর্থাৎ কি এটা ক্রস গুণফল। ঠিক আছে, আর এখানে কি বলছে দেখো যে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে উপাংশগুলো লব্ধি কি মূল ভেক্টরের সমান। এবং এই গ্রাডিয়েন্টে তোমরা এই তিনটা টার্ম পড়ে নিবা। অর্থাৎ দেখো আমরা ভেক্টর অধ্যায়টি মাত্র 29 মিনিট বা 30 মিনিটে আমরা শেষ করলাম। আমি চাইলে এই
লেকচারগুলোতে আমি তোমাকে 3 ঘন্টা বা 4 ঘন্টাতে আমি বিস্তারিত পড়াইতে পারতাম, বাট আমি অল্প সময়ে বোঝানোর জন্য জাস্ট খালি নোট খাতাটা রিভিউ করলাম, অর্থাৎ যাতে তোমাদের সময় বাঁচে। অর্থাৎ কি, অনলাইনে আসলে 3 ঘন্টা বা 4 ঘন্টা নিজেদেরকে ধরে রাখা যায় না, দ্যাটস ওয়াই আমি এই পদক্ষেপ নিয়েছি। আশা করি তুমি যদি সবগুলা টাইপ যদি বুঝে থাকো বা সব যেগুলো বুঝাইছি যদি বুঝে থাকো, অবশ্যই তুমি নেক্সট ক্লাসে বুঝতে পারবে যে তুমি সব কিছু পারো। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায়ের এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে।